হাসনাত আবদুল্লাহর শক্তিটা হলো ইমানে। কারণ হলো সংসদে তো আরও 299 জন না, আরও 349 জন এমপি আছে। তো 349 জন এমপির তো বুকের পাটায় ওই ক্ষমতাটা হলো না যে আমি বলি যে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমি কোনো অন্যায় করি নাই, দুর্নীতি করি নাই। হাসনাত আবদুল্লাহর মতো একটা ছোট শিশু সে পারে কিভাবে? অবশ্যই তার ইমানি শক্তি আছে এবং সে নিশ্চিত যে আমি কোনো অন্যায় করি নাই। তো সেটা সে খেজুর কাণ্ডে প্রমাণ করেছে, সেটা সে 10 লক্ষ টাকা এদের আগে পেয়েছিল, 1000 জনকে 1000 করে টাকা দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে সেই হিসাব দিয়েছে, কাকে কাকে কোন গ্রামে এই 10 লক্ষ টাকা দিয়েছি 1000 মানুষকে, সেটা দেখাইছে। তারপরে যে 25 লক্ষ টাকা আর একটা বরাদ্দ পাইছিল ছোট ছোট কালভার্ট রাস্তার রিপেয়ারিং কাজ করে, সেটাও হিসাব দিয়েছে যে এই যে সে কাজটা। তারপরে দেখেন সে কতটুক জন্মভূমি প্রেমিক, এলাকার প্রেমিক, এলাকাকে ভালোবাসে, যে সে ইউনূস সরকার থাকাকালে তার ক্ষমতা খাটাইয়ে অন্য উপজেলায় যদি 2 কোটি টাকা পাইছে বরাদ্দ, তার উপজেলায় সে 15 কোটি টাকা বরাদ্দ নেছে খালি এলাকার কাজের জন্য। তা এরকম ভালো মানুষ, এরকম ভালো ছেলে পাবেন কোথায়? এরকম নিলুফার চৌধুরী মনির কাজের বুয়া হওয়ার যোগ্যতা নাই, আর আপনারা তারে নিয়ে গেছেন সংসদে। সে জানেই না যে শেখ হাসিনা 2024 সালে একা একা নির্বাচন করার জন্য এই মারণাস্ত্রগুলা কিনছিল, যেখানে স্নাইপারও ছিল, মানুষের কল রেকর্ড করার জন্য যন্ত্র কিনছিল। এগুলা নিয়ে নিউ এজ পত্রিকা রিপোর্ট করছে, নেত্র নিউজ কত বড় বড় রিপোর্ট করছে, সেগুলা পড়ে নাই। তাহলে তো ওর কাজের বউ হওয়ার যোগ্যতা নাই, ওরা আপনারা সংসদে নিছেন কি জন্যে? দেখেন, এর আগেও সে হাদির মৃত্যুকে নর্মালাইজ করার জন্য সে হাদিকে গিনিপিগ ডাকছে, আপনারা তার বিচার করেন নাই, উল্টা তারে পুরস্কৃত করছেন সংসদে নিয়ে যায়। আর এখন সে কার ভাষায় কথা বলতেছে? সে শাওনের ভাষায় কথা বলতেছে, সে আব্দুল নূর তুষারের ভাষায় কথা বলতেছে, সে পান্নার ভাষায় কথা বলতেছে, সে ভারত লীগের ভাষায় কথা বলতেছে, সে হাসিনার ভাষায় কথা বলতেছে। হাসিনা যে কথা বলতে চাইতেছে যে বিএনপির এই আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সে কথাটাই সে আজকে প্রমাণ করলো। কারণ সে নাকি জানে না খাবার কোত্থেকে আসছে, মানুষ কেউ কাউরে চিনে না, কে গুলি করছে তারা দেখে নাই, পুলিশ যে পাখির মতো গুলি করছে সে নাকি এগুলা দেখে নাই। তার মানে সে হাসিনার পেটিকুটের তলায় ছিল। মির্জা আব্বাস ভাইরা যে ট্রাকে ট্রাকে খাবার পাঠাইছে সে নাকি দেখে নাই। শুধু মির্জা আব্বাস ভাই কেন, আরো যে এলাকার যত নেতা নেত্রী ছিল সবাই যার যার বাসা খুলে দিছিল, খাও দাও ঘুমাও, প্রতিটা দোকানদার তার দোকান খুলে দিছিল, সে দেখে নাই। মায়েরা মুখে তুলে তুলে বাচ্চাদের খাওয়াইতেছিল, সে দেখে নাই। ছোট ছোট বাচ্চারা পানি দিচ্ছিল, সে দেখে নাই। আপনারা এই মহিলাকে সংসদে নিয়ে গেছেন, আপনারা এই মহিলার থেকে সাবধান হন। এখানে পুষতেছি এমনি এমনি মুখে আঙ্গুল দিয়ে চোষার জন্য 2-4টা স্ট্যাটাস দে। তো শাওন অনেক আগে থেকে বাংলাদেশে একজন বিদেশি বাহিনীর, গোয়েন্দা বাহিনীর একজন কর্মী হিসেবে কাজ করছিল। এর প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে বলি, 1990 দশকে তখন বাংলাদেশে কলকাতার সাহিত্যিকদের মারাত্মক রকম প্রচলন ছিল, এবং যেটা ভেঙে দিয়েছিল হুমায়ুন আহমেদ এসে। হুমায়ুন আহমেদের লেখার এত জনপ্রিয়তা পেয়েছিল যে এপার ওপার 2 বাংলাতেই হুমায়ুন আহমেদ সমান তালে তার বই বিক্রি হতো। এবং সেই সময় কলকাতার যে সাহিত্যিকরা ছিল তারা একটু ডাউন মার্কেট হয়ে গেছিলো। এরপরে হুমায়ুন আহমেদ হাত দেয় হলো নাটকে এবং সিনেমাতে। এই 3টা ক্ষেত্রে সে সমানভাবে সফলতা অর্জন করে। তখন ভারতীয় যে এজেন্ডা ছিল মূলত, যে তাদের যে ইনকাম ছিল, এটা ওই সেক্টরগুলোতে কমে যাওয়ার কারণে তারা এখানে একজন লোককে ইনপুট করলো, এবং সেই লোকটা ছিল শাওন। শাওনের মা যে বেগম তহুরা আলী, এই ভদ্রমহিলা কিন্তু 2বারের আওয়ামী লীগের এমপি ছিল, সংরক্ষিত মহিলা আসনের এমপি, এবং এরা পিওর আওয়ামী লীগের ছিল। এবং শাওন দেখেন হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী, মানে তার মেয়ের বান্ধবী ছিল, সিনেমাতে টুকটাক অভিনয় করতো হুমায়ুন আহমেদের বিভিন্ন চরিত্র ইয়েগুলোতে, সিনেমাগুলোতে। সেখান থেকে সে ছলে বলে কৌশলে এবং না জানি আরও কত বাজে কাজ করে হুমায়ুন আহমেদকে ব্ল্যাকমেইল করে বিয়ে করলো। এবং আমি বিশ্বাস করি হুমায়ুন আহমেদ এই বিয়েটা করতে চায়নি। তৎকালীন সময়ে যেহেতু শাওনের মা একজন সংরক্ষিত মহিলা এমপি ছিল, সে বিভিন্ন মাধ্যম দিয়ে মিনিস্টার দিয়ে প্রেশার ক্রিয়েট করে, প্রশাসন দিয়ে ব্ল্যাকমেইল করে এই হুমায়ুন আহমেদকে বিয়েতে বসতে বাধ্য করে। কেননা সেই সময়ে কিন্তু হুমায়ুন আহমেদ এবং গুলতেকিনের যে প্রেম কাহিনী ছিল তা বাংলাদেশে একটা রূপকথার মতো প্রচলিত ছিল, এবং সেই প্রেম কাহিনী আমাদের কাছে একটা আদর্শ ছিল, এবং সেই আদর্শের জায়গায় বাড়ি মারে শাওন। হুমায়ুন আহমেদের ব্যক্তিগত ক্যারেক্টারে বাড়ি মারে শাওন, এবং এর ফলে বাংলাদেশের সাহিত্য জগৎ তছনছ হয়ে যায়, বাংলাদেশের সিনেমা জগৎ তছনছ হয়ে যায়, এবং নাটক তছনছ হয়ে পুনরায় ইন্ডিয়ান এবং ভারতীয় চলচ্চিত্র, ভারতীয় লেখকদের
লেখা এবং নাটক আবার বাংলাদেশে ঢুকে পড়ে। এটা ছিল একটা নীল নকশা ভারতের, এবং সেই নীল নকশাকে এখানে সফল করে সেটা হচ্ছে শাওন। এর পরবর্তীতে দেখেন বাংলাদেশ লাক্সারিয়াস জীবন যাপনের জন্য আপনি আজকে চাকরি করছেন, চাকরি করে আমাদেরকে মারছেন, আমাদের বুলেট মারছেন। আপনার অফিসার বলছে তোমার তো প্রমোশন হবে ভাইয়া, তোমার তো প্রমোশন হবে। কিন্তু ভাই বলেন, মৃত্যুর আগে আপনার ছেলে যখন আপনাকে বলবে বাবা তুমি তো গর্বিত পিতা ছিল না, বাবা তুমি তো একজন খারাপ মানুষ ছিলা। মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোদা তাআলা তাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দেয়। আপনি ভাই প্লিজ ভীত হন, এই পর্যায়ে যান না যেখানে আল্লাহ আপনাকে হেদায়েত দেওয়া বন্ধ করে দিবে। আপনারা দেখেন আমি এখন গণভবনে আছি, খানকি মাগি মদ খাই দিনের বেলা উল্টো পাল্টা কথা বলে। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে মারা গেলেও এই লাশটা এদেশে আসবে না। শেষমেশ কি করবে শুনবেন? ভারত তার লাশ শ্মশানে পুড়াবে। পরে ভারত বলবে কি ও তো বাংলাদেশে আসে, ভারতে আসে ওলো হিন্দু হয়ে গেছে, হিন্দু ধর্ম গ্রহণ করছে, এখন তাই আমরা শ্মশানে পুড়াচ্ছি। হাসিনা নামক কোনো বস্তু বর্তমান পৃথিবীতে আর নাই। 24 সালে আমরা দেখেছি যে একটা প্লেন এসে যাচ্ছে, এখন ওই প্লেনে সে ছিল কিনা, ওই দিন ওরে আসলে মাইরে পুঁতে ফেলিছে কিনা ওই গণভবনের মাঠে, এও তো কেউ জানে না। আজ পর্যন্ত দেখিছেন কেউ শেখ হাসিনার পৃথিবীর কেউ বলতে পারে যে তার সাথে দেখা হয়েছে, সে প্রেস কনফারেন্সে ছিল, রাষ্ট্রদূত দেখা করেছে কোনো দেশের, বা সে কোথাও বেড়াইতে গেছে, ওই দেশ থেকে আর এক দেশে সফরে গেছে আবার আসছে, আজ পর্যন্ত কেউ দেখে নাই। ওরা হলো হাওয়া বাতাসের উপর বিশ্বাস করে বসে। আমি মনে করি হাসিনা নামক কোনো বস্তু বর্তমান পৃথিবীতে আর নাই। হাসিনা নামে কিছু আর নাই। ওই যে ভাষণ বাজায় কয় যে এই যে শেখ হাসিনা লাইভে বক্তব্য দিচ্ছে, পরে ভাষণ শুনে বোঝা যায় ওটা 7 বছর আগের, 6 বছর আগের যখন সে প্রধানমন্ত্রী ছিল ওই বক্তব্যগুলো শোনাচ্ছে। এই হলো হাসিনা। আর ওই হাসিনা যদি থেকেও থাকে, ওনার আশা তো দূরের কথা, মারা গেলেও এই লাশটা এদেশে আসবে না। শেষমেশ কি করবে শুনবেন? ভারত তার লাশ শ্মশানে পুড়াবে। পরে ভারত বলবে কি ও তো বাংলাদেশে আসে, ভারতে আসে ওলো হিন্দু হয়ে গেছে, হিন্দু ধর্ম গ্রহণ করছে, এখন তাই আমরা শ্মশানে পুড়াচ্ছি। এইটুকুলো হবে। ওই হাসিনা বলে কিছু নাই। বিএনপি 6 সালে পতন হয়েছিল, তারা পালাই নেই, দেশে ছিল, তারপরেও তার ক্ষমতা নিতে 19 বছর সময় লাগছে ক্ষমতায় যেতে। আর সেদিন পতন হয়েছে, সব পালাই চলে গেছে, নেতাকর্মী সব বিদেশে, সব মানে ল্যাংটায় এক শার্ট এক প্যান্টে লুঙ্গি গেঞ্জি পরে বর্ডার বাগান পাসপোর্ট দিয়ে চলে গেছে, ভিসা পাসপোর্টও নাই তাদের কাছে। তাও ইন্ডিয়া তাদেরকে জামাইয়া ধরে রাখছে, বেডরুমে রাখতেছে। এটাই আসলে ভাবার বিষয়। তো ওই হাসিনা নামে কিছু নাই। যেমন চীন দখল করে নিয়েছিল তিব্বত,
তিব্বত দখল করলে তিব্বতের প্রেসিডেন্ট ছিল দালাই লামা। তাই 45 বছর ধরে ভারত তারে রাখছে। ভারতের থেকে সে সারা বিশ্ব সফর করে, সে নোবেল প্রাইজ পাইছে, জাতিসংঘে ভাষণ দেয়, বিভিন্ন দেশ সফরে যায়, সে দেশে আর ঢুকতে পারে না। ওটা তো চীন দখল করেই নেছে 12 লক্ষ বর্গকে, আমাদের মতো 8টা দেশ দখল করে। সেই দালাই লামা এখনো ভারতে আছে। উনি আজ 45 বছর নির্বাসনে ভারতে আছে, কিন্তু প্রতিদিন উনারে দেখা যায়, প্রতিদিন প্রেস কনফারেন্স করে, প্রতিদিন হাজার হাজার লোকের সাথে সাক্ষাৎ করতেছে। আর হাসিনার আজ 2 বছর কেউ বলতে পারবে পৃথিবীর যে আমার সাথে দেখা হয়েছে? ভারতীয় সরকার বলতে পারবে যে এই যে হাসিনা দেখেন কোনো কিছু নয়, এটা হাওয়া বাতাস, ওই নামে আর কিছু নাই পৃথিবীতে। আপনারা ওই সব চিন্তা বাদ দেন, জীবন ভরেই আসতেই থাকবে। 5 তারিখে পলাই গেছিল, 10 তারিখে ছিল, 10 দিন পরে 15 তারিখে ছিল শেখ মুজিবের মৃত্যু দিবস, কিন্তু বলছিল 10 দিন পরে শেখ হাসিনা ফিরে আসতেছে 15ই আগস্ট। তো 10 দিন হয়েছে আজ 2 বছর, এরকম কয়শো বছর কাটে যাবে তারও কোনো ঠিক নেই। তো ওইসব চিন্তা বাদ দেন। ওইগুলো যারা বলে এরা আসলে ভুয়ার উপর বাইসে আছে। ওই ফেসবুকে পোস্ট দেয় না, এই সেনাপ্রধান গ্রেপ্তার হয়ে গেছে, আসলে কি তাই? তো এ হলো ওইরকম একটা পোস্ট যে এই সেনাপ্রধান গ্রেপ্তার হয়ে গেছে, এই ইউনূস গ্রেপ্তার হয়ে গেছে, এই তারেক রহমান সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট, ভুয়া ভুয়া পোস্ট দেয় না? তো হলো ভুয়া পোস্টেরই আর একটা। আন্দোলনের বার্ষিকী, দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে আজকে আমি একটা কথা বলতে চাই, বর্তমান সরকারকে একটা মেসেজ দিতে যাই, একটা পরামর্শ দিতে যাই। সেটা হলো, এদেশের একজন মানুষ ইন্ডিয়ার বউ হতে চেয়েছিল, তারপরে সে ইন্ডিয়ার বউ হয়ে ছেলে মেয়ে নাতি পুতি জ্ঞাতি গোষ্ঠী আলাপালা সব নিয়ে ইন্ডিয়ার বউ হয়ে চলে গেছে, আর হয়তো এদিক ফিরে আসবে না। তা আপনাদের কাছেও আমার পরামর্শ, বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি বলছি, এই ভারতের বউ আর কেউ হতে চাইবেন না। ভারতের বউ হতে কেউ আর চাইেন না, তাহলে তাদের পরিণতি ওই রকম, একবারে শ্বশুর বাড়ি জামাই বাড়ি চলে যাবেন, আর ফিরে আসতে পারবেন না। এটা আমি বর্তমান সরকারকে বলি, প্রতিটা মানুষকে, প্রতিটা রাজনৈতিক দলকে বলতেছি, এই আমাদের দেশের সবচেয়ে বড় যে শত্রু পৃথিবীর 206টা দেশের মধ্যে ভারত, ওই তাদের বউ হতে চাইেন না। একজন তাদের বউ হতে চাইছে, বউ হয়েও চলেই গেছে, কিন্তু বাপের বাড়ি আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তা বর্তমান সরকারকেও বলছি, সকল রাজনৈতিক দলকে বলছি, আপনারা আর কেউ ভারতের বউ হতে চাবেন না। এই জুলাইতে দাঁড়াই আমি বললাম, আপনারা ভারতের বউ হওয়ার চিন্তা আর কেউ করবেন না। Assalamu alaikum. Good morning, ladies and gentlemen. এই মুহূর্তে গুড মর্নিং ইন বাংলাদেশ। তো আমার এই ভিডিওটা solely going to be dedicated to রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সেন্ট্রাল প্রেসিডেন্ট বা কেন্দ্রীয় সভাপতি। কারণ উনি আজকে একটা পোস্ট দিয়ে উনারই দলের সংরক্ষিত কোল্ড স্টোরেজ, I forget, it's my bad, সংরক্ষিত নারী আসনের যিনি এমপি নীলুফার চৌধুরী মনিয়াপা, ওনার একটা বক্তব্যের প্রতিবাদ করেছেন। তো উনি কি প্রতিবাদ হলো, উনি জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন নানান বিষয়ে, অর্থাৎ জুলাইকে আন্ডারমাইনিং, এক ধরনের ডিনাইং দি জুলাই রেভলিউশন, এই ধরনের স্পর্ধা উনি দেখিয়েছেন। সো উনার প্রতিবাদ করেছেন। ধন্যবাদ এই রাকিবুল ইসলাম রাকিবকে যে উনি এই কাজটা করেছেন। এভাবেই পরিবর্তন আসে। আর সেই সময় আওয়ামী লীগের সময়ে, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সময়, আর আমাদের নীলুফার চৌধুরী মনি এমপি, উনি গিয়ে জুলাইকে আন্ডারমাইন বা রিজেক্ট বা ডিনাই করার প্রতিযোগিতায় মনে হচ্ছে নেমেছেন উনি, আরও কয়েকজন আছেন। একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, যে আওয়ামী লীগকে ধ্বংসে, শেখ হাসিনা 96-এ যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের ধ্বংস হয় নাই। এটা কারণ হলো, আমাদের সিলেটের কৃতি সন্তান এস এম কিবরিয়া সাহ, অর্থমন্ত্রী কিবরিয়া সাহ, এবং আমাদের হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের মতো ব্যক্তিত্ব, আব্দুল জলিল সাহেবের মতো ব্যক্তিত্ব আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন। তখন তাদের পাওয়ার ছিল, যেন শেখ হাসিনা ধ্বংস হয়ে যায় নাই। আর একবার ধ্বংস হয়েছে কেন? কারণ ওই যে সাপড়ি আর ঠাউট আর বাটপার আর ওই উবাদুল কাদেরের মতো ব্যক্তিকে যখন সাধারণ সম্পাদক বানানো হয়েছে, আমি তো এখন পোস্ট দিয়েছিলাম আমার আইডিতে, আমি এটা খুঁজে বের করবো। সেদিন আমি পোস্ট দিয়েছিলাম যে আওয়ামী লীগের পতন এখান থেকে শুরু। এতটা অযোগ্য ছিল লোকটা। কেন উনি বানিয়েছিলেন এই কারণে, কারণ ওনাকে খুব তেল মারত। শেখ হাসিনা তেল মারা খুব পছন্দ করতেন। পৃথিবীতে যত স্বৈরাচার আছে, স্বৈরাচারদের সবচেয়ে বড় উল্লেখযোগ্য বা ক্যারেক্টারিস্টিক হলো তারা তেল মারাকে খুব পছন্দ করেন। তো এবং এই ধরনের মানুষকে তেল মারতে মারতে এমন ধ্বংস করেছিলেন যে আওয়ামী লীগকে আর ফেরাতে পারেন নাই, যদিও মূল ভূমিকারা পালন করেছে ভারত তাদের নিজেদের স্বার্থে। তো
আপনারা যে নীলুফার চৌধুরী মনি আপনাকে বলি, আপনি একটু কন্ট্রোলে থাকবেন, এটা ভালো। আপনাকে আপনি যদি বেশি কথা বলতেই চায় গড়ে আপনার হাজব্যান্ডের সাথে বলবেন, বাহিরে বললে সমস্যা হবে। আর আমরা জুলাইকে অস্বীকারী কোনো ব্যক্তিকে আমরা কিন্তু ইজিলি নেব না। জুলাইয়ের পরবর্তী সময় নানান ঘটনা ঘটেছে, যারা খেতে পারতো না এখন তারা মানে গুলশানের মতো জায়গাতেও থাকে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ডিড হ্যাপেন, উই নট রিজেক্টিং অর ডিনাইং দ্যাট, but it happens. When something happens like a revolution, something like that, there are many good people there who could take advantage out of it, but not all of them, some of them. But it doesn't mean that you can reject the entire process or movement. জুলাইয়ের কারণে আজকের যিনি আমার পিছনে ছবি আছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী। জুলাইয়ের কারণে বাংলাদেশের ইতিহাসে একজন মানে রাজনীতিবিদ প্রধানমন্ত্রী ছিলেন যে এমন সম্মান নিয়ে মরতে পেরেছেন। শুধু এইটুকু বললাম, আর কিছু বলবো না আমি আপনাকে। আর আজকের এই যে দেখেন আজকে বাংলাদেশ মানে যে জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে, আমি বলছি না যে বাংলাদেশ ঠিক হয়ে গেছে, আমি বলছি বাংলাদেশ অন্তত পক্ষে ভারতের পেট থেকে বের করে আনা হয়েছে। এখন কি হবে সেটা ডিবেটেবল ইস্যু, আমরা দেখব। কিন্তু জুলাইকে অস্বীকার করবেন আপনি, we're not going to tolerate it, that's mind it. হ্যাঁ, জুলাইয়ের পরবর্তী সময় অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আপনি উদাহরণ হিসেবে বলতে পারেন, এই করেছে সেই করেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বলছি আমি পৃথিবীতে যখন এই ধরনের 1971 স্বাধীনতার পরেও মুক্তিযুদ্ধের পরে সব মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন কি মানে স্যাক্রিফাইস করেছে, অনেকে মারাত্মক ধরনের অ্যাডভান্টেজ নিয়েছে, নিয়েছে। ইট হ্যাপেন্স, বাট এটা যেন সিস্টেমে আসে, এটাই আমাদের বক্তব্য। বা যারা নিয়েছেন তাদেরকে যেন চিহ্নিত করা হয়। কিন্তু টোটাল মুভমেন্টটাকে আপনি অস্বীকার করে বলবেন জুলাইতে স্নাইপার কোনো কিছু হয় নাই, সব কিছু আপনি অস্বীকার করে যাবেন। এই জুলাইয়ের স্বার্থ নিয়ে সংসদে গিয়ে, সুফল নিয়ে সংসদে গিয়ে এই কথা বলবেন, এটা অকৃতজ্ঞতা আর হতেই পারে না। আপনাকে আবার বলছি, বিএনপিকে বিপদে ফেলবেন না। এভাবেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া হয়েছে, মনে থাকবে। আর আবার বলছি, আপনার যদি বেশি কথা বলতেই চান আপনি টকশুতে না এসে আপনি আপনার হাজব্যান্ডের সাথে কথা বলবেন, as long as he is with you. I'm not sure that you have a husband, but if so, please do it. That's my suggestion. ভালো থাকবেন, কথা বলবেন অন্য সময়। আসসালামু আলাইকুম। একসময় এমন পরিবেশ হবে আমাদের এই বাংলাদেশিরাও আস্তে আস্তে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা দেখবে, ওরা শুধু তাকায় দেখবে। সেই মালদ্বীপের ভয়ে যদি 5 বছর তারা তরকম্প করে, তার বাধ্য হয়ে সৈন্য ফিরাই আনতে হয়, তাহলে বোঝেন না এরা কতটুক সাহসী, কত শক্তিশালী। চীন ভারতের অনেক জায়গা নিয়ে যাচ্ছে, এটা নতুন না, ওটা সেই 1962 সাল থেকে শুরু হয়েছে। মোটামুটি বাংলাদেশের সমান একটা ভূমি এতদিনে ওরা দখল করে নিয়ে গেছে ধীরে ধীরে। 2-3 বছর আগেও মানে লাঠি দিয়ে পিটাইয়া ভারতের 21 জন আর্মি মারে ফেলছে, অফিসার সহ। তারা চীনরা পারে, চীন বোঝেন না, চীনের আয়তন হলো 96 লক্ষ বর্গ কিলোমিটার, আর ভারতের আয়তন হলো 32 লক্ষ বর্গ কিলোমিটার, মানে 3 গুণ বড়। সামরিক শক্তিতেও ভারত চীন অনেক উপরে। এখন ওই যে বলে না, শক্তের ভক্ত নরমের জম, ওরা হলো শক্তের কাছে ভক্ত থাকে। আর পাকিস্তান তাদের আয়তনে ছোট হলেও পাকিস্তান সাহসী জাতি, তাদেরও সমান অস্ত্রপাতি আছে ভারতের মতো, তাদের কাছেও ভয় পায়। তারাও যেই ভারত একটা হামলা করে, সাথে সাথে পাকিস্তান তার 3 গুণ ফোর্স নিয়ে হামলা শুরু করে, তারপর হাতে পায়ে ধরে মাপ চাইতে আমরা বলে ভাই মিটাই দাও। তো এই হলো ভারত। ভারতের সাথে ছোট একটা বিষয় বলি, 5 বছর আগে মালদ্বীপের সাথে সমস্যা হয়েছে। তা ভারতের পক্ষের যে সরকার, ওরা নির্বাচনে হারিয়ে যায়, ফেল করার পরে নতুন যে সরকার আছে, বর্তমান প্রেসিডেন্ট আছে মোহাম্মদ মুইজ্জু। তো মোহাম্মদ মুইজ্জু বললো কি, ভারতের 300 আর্মি ছিল মালদ্বীপে, বলছে এখনই আর্মি সরাই নেন, আমার দেশে ভারতীয় কোনো আর্মি থাকবে না। সাথে সাথে সরাই নেছে। আরও সে সিনিয়র প্রেসিডেন্ট এসে তার দেশে সফর করে অনেক সামরিক চুক্তি করছে, ভারতের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে এখন সে দাপটে চলে। তার অবস্থানটা কি শুনবেন? এই পৃথিবীতে আমাদের বাংলাদেশের একটা ইউনিয়নের সমান আয়তন, জনসংখ্যা মাত্র 5 লক্ষ এই মালদ্বীপের। আমাদের দেশেরও অনেক লোক ওখানে কাজ করতে যায়, করে টুরিস্ট প্লেস। এখন সেই মালদ্বীপের ভয়ে যদি 5 বছর তারা তরকম্প করে, তার বাধ্য হয়ে সৈন্য ফিরাই আনতে হয়, তাহলে বোঝেন না এরা কতটুক সাহসী, কত শক্তিশালী। তা চীনে যেভাবে দখল করা ধরছে, আস্তে আস্তে ওইভাবে অরুণাচল, নাগাল্যান্ড সবই একসময় দখল করে নিবে। ওই তারপরে দেখবেন পাকিস্তান ওদিক কাশ্মীরের আস্তে আস্তে নিয়ে ধরবে, সেও নিচ্ছে। একসময় এমন পরিবেশ হবে
আমাদের এই বাংলাদেশিরাও আস্তে আস্তে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করা থাকবে, ওরা শুধু তাকায় তাকায় দেখবেই। ওদের এই ক্ষমতা নাই যে চীন পাকিস্তান বাংলাদেশ এদেরকে কিছু বলবে। ওই চিন্তা করেন না, আমরা ছোট না, আমরা সাহসী জাতি। যুদ্ধটা কি? মধ্যপ্রাচ্যের ছোট্ট একটা দেশ, তার আয়তন হলো বাংলাদেশের বরিশাল বিভাগের সমান, সে সারা পৃথিবী কাঁপায় দেয়। তা ভারত এত বড় দেশ, আমরা ছোট দেশ, আমরা পারবো না, এটা ভুল কথা, ভুল চিন্তা। যুদ্ধ হলো আত্মবিশ্বাসে করে, যুদ্ধ হলো সাহসে করে। 71 সালে করেছে না এদেশের মানুষ যুদ্ধ, অস্ত্রপাতি ছাড়া। এদের একজন হাতের ওই কাশি একটা দাও নিয়ে ওই পাকিস্তানি আর্মির একটা AK-47 এলা সৈন্যরে গ্রেপ্তার করে ফেলেছে। যুদ্ধ হলো এই। তা বাংলাদেশিরা পারে, সেটা ওই চায়না দখল করা ধরছে, পাকিস্তান নিয়ে ধরছে। একসময় আমাদের বাংলাদেশিরাও আস্তে আস্তে তাদের এলাকা দখল করতে থাকবে। দেখবেন যে এই সময় আসতেছে, বেশি দূরে না।